মুভির শুরুতে আমরা দেখি জোশ নামের এক ব্যক্তি তার কয়েকজন বন্ধুর সাথে এক আরবপতির পেন্টহাউস থেকে $20 মিলিয়ন চুরির পরিকল্পনা করছে। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো তাদের মধ্যে কেউই এর আগে একটা পেন পর্যন্ত চুরি করেনি। তাহলে পরিস্থিতি এই পর্যন্ত গড়ালো কিভাবে? আসলে কিছুদিন আগে পর্যন্ত জোশ দ্য টাওয়ার নামের একটি উঁচু বিল্ডিংয়ে কাজ করত। এই বিল্ডিংয়ের টপ ফ্লোরে অর্থাৎ পেন্টহাউসে থাকতেন আর্থার নামের এক আরবপতি, যিনি ছিলেন একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার। জোশের তার ওপর এতটাই বিশ্বাস ছিল যে সে নিজের সমস্ত কর্মচারীর পেনশন ফান্ড আর্থারকে বিনিয়োগের জন্য দিয়ে রেখেছিল। উদ্দেশ্য ছিল যাতে বিল্ডিংয়ে কর্মরত সবাই অবসরের সময় একটা ভালো অঙ্কের টাকা পায়। প্রতিদিনের মতো জোশ যখন সকালে কাজে পৌঁছালো তখন বিল্ডিংয়ের জেনারেল ম্যানেজার মিস্টার সাইমন তাকে জানালেন যে তিনি চার্লির সাথে দেখা করতে চান এবং পরবর্তী 30 মিনিটের মধ্যে চার্লিকে সেখানে উপস্থিত হতে হবে। ঠিক সেই সময় চার্লি অফিসে পৌঁছালো, কিন্তু সে 20 মিনিট দেরি করে ফেলেছিল। তাই জোশ তাকে বকা দিয়ে বলল যে আজ হয়তো মিস্টার সাইমন তাকে চাকরি থেকে বের করে দেবেন। তখন চার্লি বলল, আমি এমনিতেই খুব চিন্তায় আছি, আমাকে আর বিরক্ত করিস না। আসলে চার্লির স্ত্রী ছিল জোশের বোন এবং সে শীঘ্রই মা হতে চলেছিল। যাই হোক, কিছুক্ষণ পর মিস্টার সাইমন জোশকে ডেকে মিস্টার ফিজু নামের একজনের পেন্ট হাউস খালি করানোর নির্দেশ দিলেন। জোশ ফিজুর বাড়িতে পৌঁছালো। আসলে ফিজু অনেক দিন ধরে পেন্ট হাউসের ভাড়া দেননি। আগে তিনি খুব ধনী ছিলেন, কিন্তু পরে তার সব টাকা ডুবে গিয়েছিল। জোশ তাকে দ্রুত বাড়ি খালি করতে বলল, কিন্তু ফিজু যখন আরও কিছু সময় চাইল তখন জোশের দয়া হলো এবং সে রাজি হয়ে গেল। সন্ধ্যার সময় জোশ যখন বাড়ি ফিরছিল তখন বিল্ডিংয়ের ডোরম্যান লেস্টার তাকে জানালো যে সে পরের বছর অবসর নিতে চলেছে, কারণ সে তার সমস্ত টাকা খুব ভালোভাবে বিনিয়োগ করেছে। এরপর জোশ ও লেস্টার দেখল যে বিল্ডিংয়ের বাইরে একটি গাড়ি গত 2 দিন ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই গাড়িটির চারপাশ থেকে বেশ কয়েকজন লোক বেরিয়ে এলো এবং জোশের মনে হলো বিল্ডিংয়ে চুরি হতে চলেছে। তাই সে লেস্টারকে দ্রুত দরজা বন্ধ করতে বলল। তারপর সে দ্রুত ভেতরে গিয়ে কোড ব্ল্যাক বলে চিৎকার করতে লাগল। তারা সিসিটিভিতে দেখল সেই লোকগুলোকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু শীঘ্রই তারা খবর পেল যে ওই লোকেরা আর্থারকে অপহরণ করেছে। জোশ আর্থারকে বাঁচানোর জন্য খুব দ্রুত তাদের পেছনে ছুটল, কিন্তু হঠাৎ এক মহিলা তাকে একটি জোরালো আঘাতে মাটিতে ফেলে দিল এবং সেই মুহূর্তে ট্রাকটি রাস্তায় উল্টে গেল। জোশ সবাইকে বোঝানোর চেষ্টা করছিল যে আর্থার নির্দোষ এবং ওই লোকেরা তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে, কিন্তু তখন সেই মহিলা জানালো যে তার নাম এজেন্ট ক্লেয়ার ডেনিম এবং আর্থার পুলিশের থেকে পালানোর চেষ্টা করছিল। তখনই প্রকাশ পেল যে আর্থার কোটি কোটি টাকার দুর্নীতি করেছে, আর এই কারণেই তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছিল। অবশেষে জোশ যখন বিল্ডিংয়ে ফিরে এলো তখন সে তার সহকর্মীদের জানালো যে আর্থার বছরের পর বছর ধরে তাদের সবার পেনশনের টাকা বিনিয়োগ করছিল যাতে তাদের লাভ হয়। কিন্তু এই দুর্নীতির খবর শুনে সবাই প্রচণ্ড রেগে গেল, কারণ তাদের সমস্ত টাকা ডুবে গিয়েছিল। কিছুক্ষণ পর খবর এলো যে আর্থারকে $10 মিলিয়ন বিনিময়ে জামিন দেওয়া হয়েছে, কিন্তু তাকে তার পেন্ট হাউসেই বন্দী থাকতে হবে এবং FBI-এর অনুমতি ছাড়া সে কোথাও যেতে পারবে না। এরপর এজেন্ট ক্লেয়ার ঘোষণা করল যে এই পেন্ট হাউস এখন একটি হাই সিকিউরিটি জেলের চেয়ে কম কিছু নয়। তারপর সে সেখানে থাকা একটি বিশেষ গাড়ি নিয়ে আর্থারকে প্রশ্ন করল। আর্থার জানালো এটি 1963 সালের ফেরারি 250 GT, যা আগে স্টিভ ম্যাকুইনের ছিল। আর্থার বলল যে সে গাড়িটি $1 মিলিয়ন কিনেছিল এবং আজ এর দাম $10 মিলিয়ন বেশি। যাওয়ার আগে আর্থার জোশকে তার জন্য খাবার পাঠাতে বলল, কারণ সে এখন এই বাড়িতে বন্দী। পরে জোশ ক্লেয়ারকে জিজ্ঞেস করল যে আর্থার কি সত্যিই নির্দোষ এবং তাদের টাকা কিভাবে ফেরত পাওয়া যাবে। ক্লেয়ার জবাবে বলল, ভালো হবে যদি তুমি সবাইকে বলে দাও যে আর্থার সত্যিই দোষী। পরে যখন জোশ বাড়ি ফিরছিল সে দেখল যে পুলিশ তার ছোটবেলার বন্ধু স্লাইডকে ধরে নিয়ে যাচ্ছে। যেহেতু স্লাইড অনেক দিন ধরেই উল্টোপাল্টা কাজ করছিল, তাই জোশ বিষয়টাতে বেশি গুরুত্ব দিল না। এরপর আমরা দেখি যে লেস্টার ট্রেনের লাইনের দিকে এগিয়ে যাচ্ছে। কয়েক ঘন্টা পর জোশের কাছে একটি ফোন এলো এবং সে সোজা হাসপাতালে পৌঁছালো। সেখানে চার্লি জানালো যে লেস্টার প্রায় ট্রেনের সামনে চলেই এসেছিল, কিন্তু শেষ মুহূর্তে এক পুলিশ অফিসার তাকে টেনে বাঁচালো।
জোশ যখন লেস্টারের সাথে দেখা করল তখন সে জানালো যে কয়েক মাস আগে সে তার জীবনের সমস্ত সঞ্চয় অর্থাৎ $৭৩,০০০ আর্থারকে বিনিয়োগ করতে দিয়েছিল, কিন্তু তার সবকিছু লুট হয়ে গেছে। এবার জোশ আর্থারের সাথে দেখা করতে সোজা পেন্টহাউসের দিকে রওনা হলো, কিন্তু চার্লি তাকে বোঝালো যে সে এখন ওপরে যেতে পারবে না। ঠিক সেই সময় ফিজু সেখানে এলো এবং জানালো যে তার জেল হতে চলেছে এবং তার স্ত্রী সন্তানদের নিয়ে চলে গেছে। তখন জোশের মনে পড়ল যে ফিজুও স্টক মার্কেটে কাজ করত। জোশ ফিজুকে জিজ্ঞেস করল যে আর্থার কখন জানতে পেরেছিল যে তার সব টাকা ডুবে গেছে। ফিজু জানালো প্রায় 1 বছর আগেই হয়তো সে জেনে গিয়েছিল। তখন জোশ তাকে জিজ্ঞেস করল তাহলে আর্থার কেন 2 মাস আগে লেস্টারের কাছ থেকে $৭৩,০০০ নিয়েছিল। ফিজু বলল নিজের বিলাসবহুল জীবনযাত্রা বজায় রাখার জন্য হয়তো নিয়েছে, আর কি। অবশেষে চার্লি জোশকে ওপরে যাওয়ার অনুমতি দিল এবং তারা এফবিআইকে জানালো যে জোশ ব্রেকফাস্টের অর্ডার নিতে এসেছে। এরপর জোশ সরাসরি আর্থারকে জিজ্ঞেস করল যে সে লেস্টারের টাকা কেন নিয়েছিল। আর্থার বলল যে সে লেস্টারের টাকা বিনিয়োগ করে তার উপর অনুগ্রহ করেছে। তখন চার্লি তাকে জানালো যে গত রাতে লেস্টার ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছিল। এরপর জোশ একটি গল্ফ ক্লাব তুলে নিয়ে আর্থারের বহুমূল্য ফেরারির দিকে এগিয়ে গেল। আর্থার ভয় পেয়ে বলল যে তার এমন ভুল করা উচিত নয় যা সে সামলাতে পারবে না। কিন্তু জোশ তাকে জিজ্ঞেস করল তোমার কি কিছু যায় আসে। আর্থার বলল অবশ্যই, আমার এখন একদম ভালো লাগছে না। জোশ রেগে গিয়ে বলল ছাই খারাপ লাগছে তোমার, তুমি তো একবারও জিজ্ঞেস করনি যে লেস্টার বেঁচে আছে না মারা গেছে। এই বলেই জোশ গল্ফ ক্লাব দিয়ে ফেরারির কাঁচ ভেঙে চুরমার করে দিল। এরপর মিস্টার সাইমন তাদের অফিসে ডেকে বললেন যে আর্থার কত টাকা চুরি করেছে তাতে তার কিছু যায় আসে না, কিন্তু জোশ ও তার সঙ্গীরা যা করেছে তা মোটেই ঠিক নয়। তাই সাইমন তাদের সবাইকে চাকরি থেকে বরখাস্ত করলেন। যাওয়ার আগে জোশ মিস ল্যাভেঙ্কোকে তার আইন পরীক্ষার জন্য শুভেচ্ছা জানালো এবং বাকিদের বিদায় জানিয়ে সেখান থেকে চলে গেল। সেই রাতে জোশ একটি ক্লাবে ক্লেয়ারের সাথে দেখা করল। সে ক্লেয়ারকে বলল যে সে তার সহকর্মীদের কষ্টের টাকা ফিরিয়ে দিতে চায়। জোশ যখন চলে যাচ্ছিল তখন ক্লেয়ার তাকে মদ্যপানের জন্য আমন্ত্রণ জানালো। কিছুক্ষণ পর দেখা গেল তারা দুজনেই নেশায় বুঁদ হয়ে আছে। তখন ক্লেয়ার বলল যে তার এটা বলা উচিত নয়, কিন্তু আর্থার তার সম্পত্তির মধ্যে $20 মিলিয়ন কোথাও লুকিয়ে রেখেছে, যা এফবিআই এখনও খুঁজে পায়নি। এই কথা শুনে জোশের হুঁশ উড়ে গেল এবং ক্লেয়ার চলে যাওয়ার পর তার মাথায় দ্রুত একটি পরিকল্পনা চলতে লাগল। পরদিন সে টাওয়ারে তার পুরনো অফিস থেকে একটি নোটবুক নিয়ে এলো। তারপর সে কয়েকটি সিন্দুক দেখল এবং অবশেষে এনরিকে, চার্লি ও ফিজুকে একত্রিত করে নিজের বাড়িতে নিয়ে এলো। আসলে জোশের মাথায় একটি সাংঘাতিক পরিকল্পনা চলছিল। জোশ তাদের জানালো যে আর্থার কিছুদিন আগে তার পেন্ট হাউসে কিছু মেরামতির কাজ করিয়েছিল এবং জোশের বিশ্বাস যে $20 মিলিয়ন সেখানেই লুকানো আছে। এফবিআইও সেই সিন্দুক খুঁজে পায়নি, কারণ সম্ভবত সেটি কোনো দেয়ালের ভেতরে লুকানো। এবার জোশের পরিকল্পনা ছিল পেন্ট হাউস থেকে সেই সিন্দুকটি চুরি করার এবং এর জন্য তার চার্লি, এনরিকে ও ফিজুর সাহায্য প্রয়োজন। এনরিকে ও ফিজু সাথে সাথে রাজি হয়ে গেল, কিন্তু চার্লি উঠে চলে যেতে লাগল। সে বলল যে তাদের কেউ চুরি করতে জানে না, তারা এতটাই ভদ্র যে জীবনে একটা মাছিও মারেনি, তাহলে $20 মিলিয়ন চুরি কিভাবে করবে। তখন জোশ বলল যে সে এমন একজনকে চেনে যে এই মিশনে তাদের সাহায্য করতে পারবে। এরপর আমরা দেখি যে স্লাইড জেলে বন্দী। একজন পুলিশ অফিসার এসে তাকে জানালো যে কেউ তার জামিন করিয়ে দিয়েছে। স্লাইড জেল থেকে বেরোতেই দেখল জোশ তার সামনে দাঁড়িয়ে আছে এবং তার সাহায্য চাইছে। জোশ তাকে গাড়িতে বসিয়ে এদিক ওদিকের কথা বলতে লাগল, কিন্তু স্লাইড রেগে গিয়ে গাড়ির গতি বাড়িয়ে জিজ্ঞেস করল তোমার আসলে কি চাই। তখন জোশ গাড়ি থামিয়ে তাকে আর্থারের $20 মিলিয়ন চুরির মিশনের কথা জানালো। শীঘ্রই সে স্লাইডকে তার দলের সাথে পরিচয় করিয়ে দিল। জোশ সবাইকে জানালো যে স্লাইড অনেকবার জেলে গিয়েছে, তাই সে নিশ্চয়ই তাদের সাহায্য করতে পারবে। কিন্তু স্লাইড যখন জানতে পারল যে তাদের কেউই আগে চুরি করেনি, তখন সে তাদের সাথে কাজ করতে রাজি হলো না। সে বলল চুরির সময় পরিস্থিতি জটিল হতে পারে, যা নতুনদের পক্ষে সামলানো সম্ভব নয়। জোশ অনুরোধ করল তাহলে স্যার আমাদের শিখিয়ে দিন, আমাদের আপনার মতো এক্সপার্ট বানিয়ে দিন। তখন স্লাইড তাদের প্রত্যেককে মল থেকে একটি করে জিনিস চুরি করে আনতে বলল। যদি তারা এই কাজটা করতে পারে তাহলে সে তাদের মিশনে সাহায্য করবে।
কিছুটা ভয়ে ভয়ে তিনজনেই এই কাজটা সম্পন্ন করল এবং তারা সবাই জোশের বাজিতে জড়ো হলো, যেখানে তারা পরবর্তী পরিকল্পনা করল। জোশ তাদের জানালো যে তারা কিভাবে টাওয়ারের ক্যামেরা ও নিরাপত্তা রক্ষীদের এড়িয়ে ভেতরে ঢুকবে। তারা যখন পেন্টহাউসে ঢোকার পরিকল্পনা করছিল, তখন হঠাৎ এজেন্ট ক্লেয়ার জোশের দরজায় কড়া নাড়ল এবং সবাই এদিক ওদিক লুকিয়ে পড়ল। পরে ক্লেয়ার জোশকে জানালো যে পরের সপ্তাহে আর্থারকে নির্দোষ ঘোষণা করে মুক্তি দেওয়া হবে। এছাড়া ফেরারির কাঁচ ভাঙার জন্য আর্থার জোশের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। তবে জোশ যদি ক্ষমা চায় তাহলে সে তা করবে না। অবশেষে জোশ আর্থারের কাছে ক্ষমা চাইতে গেল, যাতে সে পেন্টহাউসটা ভালোভাবে দেখে নিতে পারে। পরে ক্লেয়ার যখন জোশকে বাড়ি ছাড়তে এলো, তখন সে জোশকে সেই ফুটেজটি দিল যেখানে সে আর্থারের ফেরারি ভাঙছিল। ক্লেয়ার বলল, সত্যি বলতে এটা দেখে আমার খুব শান্তি লেগেছে। যাওয়ার আগে আর্থার ক্লেয়ারকে শনিবার রাতে বাইরে যাওয়ার প্রস্তাব দিলে ক্লেয়ার হাসি মুখে রাজি হয়ে গেল। পরে জোশ যখন বাড়িতে ঢুকল, তখন তার সঙ্গীরা তার ওপর খুব রেগেছিল, কারণ সে একজন FBI এজেন্টের সাথে ডেটে যেতে রাজি হয়েছে। কিন্তু যখন তারা আসল মিশনের কথা বলতে শুরু করল, স্লাইড জানালো যে সিন্দুক খোলা খুব কঠিন হবে, কারণ সে আগে কখনো এমন হাইফাই সিন্দুক খোলেনি। স্লাইড বলল যে তাদের এমন কাউকে খুঁজে বের করতে হবে যে বড় বড় সিন্দুক খুলতে জানে। ঠিক তখনই জোশের মাথায় বুদ্ধি খেলে গেল এবং সে টাওয়ারে কর্মরত ওডেসার কাছে গেল। জোশ তাকে সেই সিন্দুকের ছবি দেখিয়ে জিজ্ঞেস করল যে সে এটা খুলতে পারবে কিনা। ওডেসা জানালো যে এতে অনেকগুলো স্পিন্ডেল আছে, যা খুলতে তার প্রায় 15 মিনিট সময় লাগবে। এরপর আমরা দেখি যে স্লাইড তার কাছ থেকে সিন্দুক খোলার কৌশল শিখতে চাইল। পরদিন সকালে জোশ ও এনরিকে টাওয়ারের ওপর নজর রাখছিল। তারা চার্লিকে টাওয়ারের ভেতরে যেতে দেখল। জোশ যখন চার্লির কাছে এর কারণ জানতে চাইল, চার্লি জানালো যে মিস্টার সিমন্স তাকে আবার চাকরিতে রেখেছেন। যেহেতু চার্লি এখন টাওয়ারের জন্য কাজ করছে, তাই সে জোশের পরিকল্পনায় অংশ নিতে অস্বীকার করল। সে বলল যে তার স্ত্রী ও সন্তানের জন্য এই চাকরিটা দরকার, তাই সে তাদের টাওয়ারে চুরি করতে দেবে না। অন্যদিকে এজেন্ট ক্লেয়ার খবর পেল যে আর্থারের শুনানির তারিখ বদলে থ্যাঙ্কসগিভিংয়ের দিনে রাখা হয়েছে। এছাড়া আর্থার জানালো যে জোশের ক্ষমা চাওয়া সত্ত্বেও সে তার বিরুদ্ধে মামলা করবে। এরপর ক্লেয়ার জোশকে ফোন করে জানালো যে আর্থারের কোর্টের শুনানি এখন থ্যাঙ্কসগিভিংয়ে হবে এবং মামলা করার কারণে এই সপ্তাহেই জোশকে জেলে যেতে হতে পারে। থ্যাঙ্কসগিভিংয়ের দিন আসতেই জোশ এনরিকেকে জানালো যে চার্লির স্ত্রী আজ ট্রেনে করে তার চাচার বাড়ি যাচ্ছে। সে এনরিকেকে তার ফোন চুরি করতে বলল। এদিকে চার্লি টাওয়ারে কর্মীদের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিল, আর এনরিকে চার্লির স্ত্রীকে খুঁজে তার ফোন চুরি করে নিল। অন্যদিকে দেখা গেল আর্থারকে তার পেন্টহাউস থেকে বের করে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণের পরেই এনরিকে ফোন নিয়ে ফিরে এলো। তখনই জোশ দেখল যে স্লাইড স্যুট বুট পরে টাওয়ারের দিকে যাচ্ছে। ফিজু বলল, এটা তো তাদের পরিকল্পনার অংশ ছিল না। জোশ বুঝতে পারল যে স্লাইড তাদের ধোঁকা দিয়ে একা সব টাকা চুরি করতে চায়। এদিকে টাওয়ারে চার্লির কাছে হঠাৎ তার স্ত্রীর মেসেজ এলো যে তার সন্তান এখনই জন্ম নিতে চলেছে, তাই সে তাড়াহুড়ো করে সেখান থেকে পালিয়ে গেল। আর তার যাওয়ার পরেই জোশ ও তার সঙ্গীরা কাজে লেগে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তারা লুকিয়ে টাওয়ারের ভেতরে ঢুকে পড়ল এবং সমস্ত সিসিটিভি ক্যামেরা ব্লক করে দিল। এরপর তারা দ্রুত সেই সিন্দুকটি খুঁজতে লাগল। কিছুক্ষণ পর জোশ একটি দেয়াল খুঁজে পেল যা ভেতর থেকে ফাঁপা ছিল। সে খুশিতে দেয়ালটি ভাঙতে শুরু করল, কিন্তু শীঘ্রই স্লাইড পেছন থেকে এসে তার ওপর বন্দুক তাক করল। ঠিক সেই মুহূর্তে ওডেসা স্লাইডের মাথায় বন্দুক ঠেকাল। সুযোগ বুঝে ফিজু স্লাইডের বন্দুক কেড়ে নিল। স্লাইডকে বন্দি করার পর ওডেসা সিন্দুক খুলতে শুরু করল। অন্যদিকে এজেন্ট ক্লেয়ার যখন আর্থারকে নিয়ে কোর্টে পৌঁছালো, তখন তাকে জানানো হলো যে আজ কোর্ট বন্ধ এবং জজও ছুটিতে আছেন। ক্লেয়ার বুঝতে পারল যে নিশ্চয়ই কোনো গড়বড় আছে, তাই সে দ্রুত আর্থারকে নিয়ে টাওয়ারের দিকে ফিরে এলো। এদিকে চার্লিও টাওয়ারে ফিরে এসেছিল, কারণ তাকে ভুল খবর দিয়ে বিভ্রান্ত করা হয়েছিল। তার স্ত্রী আসলে হাসপাতালেই ছিল না। চার্লি সঙ্গে সঙ্গে সিকিউরিটি রুমে গিয়ে জিজ্ঞেস করল জোশ ভেতরে ঢুকেছে কিনা, কিন্তু সেখানে কেউ জোশকে দেখেনি। ওদিকে পেন্ট হাউসে অবশেষে ওডেসা সিন্দুকটি খুলতে সফল হল, কিন্তু সেটি খোলার সাথে সাথে তাদের পায়ের তলার মাটি সরে গেল। আসলে সিন্দুকটি ছিল একদম খালি। এই খালি সিন্দুক দেখে স্লাইড বলল, আমি এখান থেকে চললাম।
হঠাৎ সে ফিজুর থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু এই হাতাহাতিতে গুলি চলে গেল এবং সেটা সোজা ফেরারিতে গিয়ে লাগল। তখনই জোশের নজর গাড়ির দিকে পড়ল এবং সে গাড়ির রং খুঁড়ে দেখতেই তার হুঁশ উড়ে গেল। আসলে পুরো গাড়িটাই ছিল সোনার তৈরি। তখন ফিজু এর দাম হিসেব করে বলল যে এর মূল্য প্রায় $45 মিলিয়ন হবে। এবার তারা সবাই মিলে গাড়িটি চুরি করার সিদ্ধান্ত নিল, কিন্তু তারা তো গাড়িটি সরাসরি বিল্ডিং থেকে বের করতে পারবে না। তখনই জোশের মাথায় একটি বুদ্ধি এলো। আসলে টাওয়ারের কাঁচ পরিষ্কার করার জন্য একটি বিশাল বড় ক্রেন ব্যবহার করা হতো। জোশ এনরিকেকে সেই ক্রেন নিচে নামাতে বলল। এরপর তারা পেন্ট হাউসের বড় কাঁচটি সরিয়ে ক্রেনের সাহায্যে ফেরারিটি বাইরে বের করার প্রস্তুতি নিল। ওদিকে গাড়িতে ফিরতে ফিরতে ক্লেয়ার আর্থারকে বলল যে তার মনে হচ্ছে তার বাড়িতে চুরি হচ্ছে, কারণ কেউ ইচ্ছাকৃতভাবে ভুল তারিখ বলে তাকে পেন্ট হাউস থেকে বের করেছে। ওদিকে পেন্ট হাউসে তারা গাড়িটি লিফটের সাথে জুড়ে জানলা দিয়ে বাইরে ঠেলে দিল। এরপর এনরিকে গাড়িটিকে ফিজুর বাড়ির তলা পর্যন্ত পৌঁছানোর জন্য ধীরে ধীরে নামাতে লাগল, কিন্তু হঠাৎ পেন্ট হাউসের বাইরে থাকা FBI এজেন্টের জ্ঞান ফিরে এলো। এদিকে জোশ ফিজুকে দ্রুত গাড়িটি নিজের ঘরে টেনে নিতে বলল, কিন্তু সে খুব ভয় পেয়ে গেল। ওদিকে FBI এজেন্ট পেন্ট হাউসের দরজা ধাক্কাতে লাগল, তাই জোশ ও স্লাইড তাড়াহুড়ো করে ক্রেনের দড়িতে চড়ে বসল এবং ধীরে ধীরে নামতে লাগল। ফিজু যেই গাড়িটি ধরে ভেতরে টানার চেষ্টা করল, হঠাৎ সে নিজেই পিছলে গিয়ে গাড়ির সাথে হাওয়ায় ঝুলতে লাগল। অবশেষে জোশ ও স্লাইড নিচে নেমে তার অ্যাপার্টমেন্টে ঢুকল। হঠাৎ ফিজুর হাত ছুটে গেল এবং সে নিচে পড়ে মরতে যাচ্ছিল। ঠিক তখনই জোশ তার হাত ধরে জীবন বাঁচাল। এরপর আমরা দেখি যে এজেন্টদের গাড়ি ট্রাফিকে আটকে গিয়েছিল। একজন পুলিশ অফিসার তাদের পার্কের ওপর দিয়ে ঘুরে যেতে বলল। ওদিকে জোশ ও স্লাইড গাড়িটিকে হুক ইয়ে ভেতরে টেনে নিল। তখনই আমরা দেখি চার্লি সেখানে এসে হাজির হল, যে জোশের ওপর খুব রেগেছিল, কারণ জোশ শুধু একটা গাড়ি চুরির জন্য নিজের জীবন বিপন্ন করছিল। কিন্তু জোশ যখন জানালো যে পুরো গাড়িটাই সোনার তৈরি এবং এর দাম $45 মিলিয়ন, তখন চার্লিও তাদের পরিকল্পনায় যোগ দিতে রাজি হয়ে গেল। তারা ভাবছিল কিভাবে গাড়িটিকে লিফট দিয়ে নিয়ে যাবে। তখন এনরিকে লিফটটিকে তাদের ঠিক নিচের তলায় থামিয়ে দিল। জোশ যখন গাড়ির চাবি খুঁজছিল, তখন তার হাতে একটি নোটবুক এলো, যেখানে আর্থারের সব কালো কারবারের হিসেব লেখা ছিল। জোশ সেটা নিজের কাছে রেখে দিল এবং তারা সবাই মিলে গাড়িটিকে লিফটের ছাদে তুলে দিল। এই সময় ক্লেয়ার তার সহকর্মী ও আর্থারকে নিয়ে দ্রুত টাওয়ারে ঢুকে পড়ল। ওদিকে জোশ ও তার সঙ্গীরা যখন লিফটের ছাদে ছিল, তখন এনরিকে জানালো যে সিকিউরিটি কন্ট্রোল তার হাত থেকে চলে গেছে এবং হঠাৎ লিফট দ্রুত নিচে নামতে শুরু করল। শীঘ্রই লিফট থামল এবং এজেন্টরা আর্থারকে নিয়ে লিফটে উঠল। এবার লিফট দ্রুত ওপরে উঠতে লাগল এবং জোশ ভয় পেয়ে গেল যে পেন্ট হাউসে পৌঁছানোর সময় গাড়িটি ছাদে ধাক্কা লেগে ভেঙে যাবে কিনা, কিন্তু তারা অল্পের জন্য বেঁচে গেল। তখন জোশ স্লাইডকে জিজ্ঞেস করল সে তার ট্রাক কোথায় পার্ক করেছে। এরপর জোশ লেস্টারকে ফোন করে জানালো যে পরিকল্পনায় কিছু পরিবর্তন হয়েছে এবং তাদের যে কোনো উপায়ে গাড়িটি টাওয়ার থেকে বের করতে হবে। অন্যদিকে আর্থার ও এজেন্টরা যখন পেন্টহাউসে পৌঁছালো, তখন তারা ফেরারিটিকে উধাও দেখে অবাক হয়ে গেল। কিন্তু ক্লেয়ার বলল যে আর্থার এই দেয়ারের ভেতরের সিন্দুকের তথ্য FBI এর কাছ থেকে লুকিয়েছিল, যার অর্থ তার জামিন বাতিল এবং তাকে পুলিশ স্টেশনে যেতে হবে। এরপর ক্লেয়ার দ্রুত সিকিউরিটি রুমে গিয়ে দেখল যে একটি ট্রাক দ্রুত টাওয়ার থেকে বেরিয়ে যাচ্ছে। সে বুঝতে পারল যে ফেরারিটি ওই ট্রাকের মধ্যেই আছে। এদিকে লেস্টার ভিড় ঠেলে ট্রাকটি নিয়ে পালাচ্ছিল। শীঘ্রই এজেন্টরাও তার পিছু নিল, কিন্তু সে যেই একটি গলিতে মোড় নিল, পুলিশ তাকে চারদিক থেকে ঘিরে ফেলল। তারা যখন ট্রাকটি খুলল, দেখল সেটি একদম খালি। তখন ক্লিয়ার লেস্টারকে জিজ্ঞেস করল যে তার বাকি সঙ্গীরা কোথায়, কিন্তু লেস্টার এমন ভান করল যেন কিছুই জানে না এবং বলল, কোন সঙ্গী, কার সঙ্গী? আমি তো এমনিই গাড়ি চালাতে বেরিয়েছিলাম, কি বিষয়ে কথা হচ্ছে? কিছুক্ষণের মধ্যেই FBI গাড়ি চুরির সন্দেহে জোশ ও তার দলকে গ্রেফতার করল। পুলিশ তাদের সবাইকে আর্থারের সাথে একই ট্রাকে করে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছিল।
আর্থার জোশ ও তার সঙ্গীদের বলল যে সে তো কয়েকদিনের মধ্যেই পেন্টহাউসে ফিরে যাবে, কিন্তু তাদের সবাইকে বছরের পর বছর জেলে পচতে হবে। এর জবাবে জোশ বলল যে তারা হয়তো কয়েক বছরের জন্য জেলে যাবে, কিন্তু আর্থারকে সারা জীবনের জন্য জেলে সাজা ভোগ করতে হবে। তখন জোশ প্রকাশ করল যে সে আর্থারের কালো কারবারের নোটবুকটি পেয়েছে। এই শুনে আর্থার খুব ভয় পেয়ে গেল। সে জোশ ও তার দলকে গাড়ির দামের 10 গুণ অর্থাৎ $450 মিলিয়ন দেওয়ার প্রস্তাব দিল। কিন্তু তখন এনরিকে তাকে মনে করিয়ে দিল যে টাওয়ারে টিপ দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। পরে এফবিআই অফিসে মিস ল্যাভেনকো এসে জানালো যে সে জোশ ও তার সঙ্গীদের আইনজীবী। আসলে সে 3 দিন আগেই আইন পরীক্ষা পাশ করেছিল। এরপর ল্যাভেনকো সেই নোটবুকটি এফবিআই এর হাতে তুলে দিয়ে জোশ ও তার সঙ্গীদের তখনই মুক্তি দেওয়ার দাবি জানালো। এই নোটবুক পেয়ে পুলিশ তাদের সবাইকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিল, কিন্তু জোশকে 2 বছরের জন্য জেল খাটতে হবে, যার জন্য সে রাজি হয়ে গেল। শেষে আমরা দেখি যে স্লাইড, এনরিকে, ফিজু ও ওডেসা টাওয়ারের ছাদে পৌঁছেছে। তারা সুইমিং পুলের ঢাকনা সরাতেই প্রকাশ পেল যে তারা গাড়িটি সুইমিং পুলে লুকিয়ে রেখেছিল। চার্লি তখন তার স্ত্রীর সাথে ছিল এবং তাদের একটি ফুটফুটে কন্যা সন্তান হল। অন্যদিকে আর্থারের যাবজ্জীবন কারাদণ্ড হল আর জোশের হল মাত্র 2 বছরের জেল। অবশেষে কিছুদিন পর টাওয়ারের সব কর্মীর বাড়ির সামনে একটি করে বাক্স পৌঁছালো। বাক্স খুলতেই তারা আনন্দে আত্মহারা হয়ে গেল, কারণ সেই বাক্সে ছিল সোনার ফেরারির একটি অংশ। ওদিকে 2 বছরের জেল খাটতে থাকা সত্ত্বেও জোশের মুখে ছিল এক তৃপ্তির হাসি।